করে আমরা রাস্তার পারে বসেছিলাম, আমরা ফুটপাতে বসতাম। একটা লোক আসলেন, তার গলার মধ্যে জামাইয়ের মানে বিয়ে করেছে, গলার ভিতরে মালা পরা, গ্রামের মানুষ, একদম গ্রামের মানুষ, মুন্সিগঞ্জ থেকে এসছে। তো সে হঠাৎ করে দৌড়ে এসে, আমাকে চিনে না সে আমার লোকজনকে তখন আমাদের ব্যাপকভাবে হত্যা করার চেষ্টা করা হয়, পুলিশ ধরার চেষ্টা করা হয়। সে এসে জিজ্ঞেস করছে, আমরা অনেক লোক বসা একটা জায়গার ভিতরে, তো আমার পর্যন্ত আসতে গেলে তাকে একটা ব্যারিয়ার পেরিয়ে করে আসতে হবে। এসে জিজ্ঞেস করছে, ভাই শামীম ওসমান কে? শামীম ওসমান কে? শামীম ওসমান ভাই কে? কোনটা শামীম ওসমান ভাই? করে খুব কাঁদছে। তখন আমার বন্ধুরা তাকে নিয়ে আসলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বলল, ভাই আমার স্ত্রীটাকে জাহাজ থেকে নামার সাথে সাথে এক মহিলা কি জানি খাইয়ে তাকে নিয়ে গেছে। আমি বলল, বললো নিষিদ্ধ পল্লীতে। আপনি কি করেছেন? বললো, আমি থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে কি হয়েছে? শামীম ভাই, আমরা 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 আসলে আমরা আসলে আপনার এই গল্পটার সঙ্গে আমরা পরিচিত। তারপর আপনি যদি একটু কনক্লুডিং লাইনটা বলতেন আর কি, কারণ আমরা যারা আপনার কথা শুনেছি আগে, আমি শুধু বলতে চাই যে খালেদ ভাই, আমি সেদিন হয়তো আমার জীবনের সবচেয়ে ভালো কাজের মধ্যে একটা কাজ করেছিলাম। ওই নিষিদ্ধ পল্লীতে আমি কোনোদিন দেখিনি ভিতরে কি অবস্থা, বাট এরপরে আমার ভিতরে একটা জিনিস জাগে খালেদ ভাই, যে আপনি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়েছেন, সমাজ কল্যাণ অনুষদ ঢাকা বিভাগ থেকে আমি তাদেরকে অনুরোধ করি যে ওটার ভিতরে কি অবস্থা জানার জন্য, এবং সেখানে দেখা যায় তারা আমাকে জানায় ওখানে 12 থেকে 15,000 মেয়ে আছে যাদের বয়স, এর মধ্যে 4,500 মেয়ে আছে যাদের বয়স 11 বছরের নিচে। আমার কাছে লজ্জা লাগে, ঘৃণা লাগে। আমি পবিত্র কাবা শরীফ ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে যে আমি পুনর্বাসন করব, উচ্ছেদ না। এবং আজকে আমি আপনি এটি করেছেন শামীম ভাই, কিন্তু আমি আপনাকে ওই জায়গাটা যদি আপনি একটু বিশ্লেষণ করতেন, তাহলে মানুষ বুঝতে পারবে যে আমি কার কথাটা বলতে চাচ্ছি। খালেদ ভাই, তখন আমাকে মন্ত্রী হওয়ার প্রপোজাল ছিল। আমি কাবা শরীফ ছুঁয়ে যখন আসলাম, আমি আমার নেত্রী, যাকে আমি মাতৃতুল্য নেত্রী বলি, শেখ হাসিনা, আল্লাহ সাক্ষী, আমি তার কাছে আসি এবং যে বলি আমি যে কাবা শরীফ ছুঁয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনর্বাসন করব, এবং আমি তাকে এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে, কিন্তু প্রতিদিন থানায় 45 লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখনকার দিনে। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে। আজকে প্রয়াত নাসিম ভাই নাই, মরহুম, উনি চলে গেছেন দুনিয়া থেকে। ডক্টর মোজাম্মেল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী, উনিও চলে গেছেন। এই দুইজনকে ডেকে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী 4 কোটি টাকা দিয়েছেন, এবং সেই মেয়েগুলিকে আমরা পুনর্বাসিত করেছি এবং সুন্দর একটা জীবনে গেছে। এবং আমার কথা যেটা হচ্ছে, শামীম ভাই আপনাকে কংগ্রেচুলেশন। জি বলেন। শামীম আপনাকে কংগ্রেচুলেশন। আমাদের অনেক প্রশ্ন রয়েছে। আমার একটা বড় কৌতূহল আছে যে আপনি কিন্তু এই কথা স্বীকার করেছেন যে বেগমগঞ্জের ওই দেলোয়ার বাহিনীর মতো এবং ঢাকাও এরকম বহু লোক রয়েছে যারা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কথা বলে বা ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা অপকর্ম করছেন। আপনি আপনার যে নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী, বাংলাদেশের যে কোনো দুর্নীতি, অন্যায়, সন্ত্রাস এবং যে কোনো কিছু আপনার যারা দাবি করেন যে তিনি তা দেখতে পারেন না বা তিনি তা পছন্দ করেন না, এইগুলি তিনি কিভাবে মোকাবেলা করার কথা তিনি ভাবছেন। কিন্তু এবং আমি বারবার বলি যে বাংলাদেশের মতো জায়গায় সরকারি সমর্থন না থাকলে, ক্ষমতার দাপট না থাকলে এই সব অন্যায় পেয়ে পার পাওয়া সম্ভব না। এবং বাংলাদেশের মানুষের মানে আলাদা, বাংলাদেশের ভিতর যে আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই, কানুন নাই, ব্যাপারগুলি কিন্তু আসলে সেরকমও না। সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায়? এটি প্রশাসন, আপনারা যারা আইন প্রণেতা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কার দায় আসলে এখানে বেশি? আমি বলবো, আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, আমাদের মাননীয় ওবায়দুল কাদের ভাই, আমাদের সাধারণ সম্পাদক, উনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আমরা যেহেতু সরকারে আছি, এই দায় আমরা এড়াতে পারি না। আমিও মনে করি আমরা এই দায় এড়াতে পারি না, এবং আমি এটাকে বিশ্বাস করি যে এই সমস্ত কিছুর এই ধরনের যে অপকর্মগুলি হচ্ছে কিংবা যেগুলি, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? কার গায়ে ময়লা পড়ছে? সরকারের গায়ে ময়লা পড়ছে। সরকারের গায়ে ময়লা পড়লে প্রধানমন্ত্রীর গায়ে ময়লা পড়ছে। বাট একটা জিনিস মনে করতে হবে যে সমাজে উনি একটা পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছেন, খালেদ ভাই আপনি শুনেছেন, যে এইটা কিন্তু হঠাৎ করে শুরু হয় নাই। যুগ যুগ ধরে সামরিক শাসন বিভিন্ন কিছু দিয়ে শুরু হয়ে এই যে একটা গাছের যে শিকড় বেরিয়েছে, এত শক্ত মহিরু হয়ে গেছে, শিকড় একদিক দিয়ে কাটছেন তো আরেক দিক দিয়ে বাঁচছে। কয়েকদিন আগে আলোচনা ছিল রেজেন্ডের শাহেদ, আজকে কিন্তু শাহেদের যাবজ্জীবন হয়েছে, গ্রেফতার হয়েছে, যাবজ্জীবন হয়েছে অস্ত্র মামলাতে, ছাড় কিন্তু কেউ পাচ্ছে না। বাট বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে যে আমরা, আমাদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। আর একটা মানুষ, আমরা আরেকটা জিনিস আমার কাছে এই কালচারটা ভালো লাগে না, যে আমাদের মধ্যে অনেকেই বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ওয়াই? কেন উনি কেন বলবেন? হোয়াট ইজ মাই ডিউটি? আমার কাজ কি? আমার দায়িত্ব কি? আমার কি বিবেকবোধ নাই? আমার কি
আর আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত। আমি মনে করি এটাই আমার শ্রেয়। আমি মনে করি অন্তপক্ষে এইটা। কারণ খালেদ ভাই 58 বছর হয়ে গেছে। রাইট, আর হয়তো বেশি দিন রাইট। থাকবোও না। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেলিং দ্য ট্রুথ। আর আমরা যারা রাজনীতি করি, রাজনীতিটা এখন একটা জিনিসই করি, যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে লোকটা ভালো মানুষ ছিল। দ্যাটস ইট। ওকে, আমার এই প্রশ্ন ছিল, আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি মানে একটি পোল করেছিলাম, যে দর্শকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখেছিলাম, আপনি আসবেন, সেটিও দর্শকরা জানেন। যে প্রশ্নটি হচ্ছে এরকম: প্রিয় দর্শক, দেশে অপরাধ, সন্ত্রাস ও দুর্নীতির দায় কি শুধু ক্ষমতাসীনদের? শতকরা 85% বলেছেন হ্যাঁ ক্ষমতাসীনদের, না বলেছেন শতকরা 15%। 10,000 জন, আমি যখন এই পোলটি দেখেছি তখন 10,000 জন তাতে ভোট দিয়েছেন। পরে ভোট সংখ্যা আরো, মানে ভোট আরো দিচ্ছেন আর কি। 85% বলেছেন হ্যাঁ, 15% বলেছেন যে না। আপনি, আপনাকে প্রশ্নটি আমি আরেকটু সরাসরি করতে চাই শামীম ভাই। আপনি অনেক প্রশ্নের সরাসরি জবাব দেন, এবং আপনি আজকে যখন এখানে আসার আগে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনি বলেছিলেন যে একজন মানুষ হিসাবে যেন আপনাকে একজন প্রশ্ন করা হয়। আমি একজন মানুষ হিসাবে এবং আপনাকে একজন রাজনৈতিক নেতা হিসাবে, এই সরকারের একজন অংশ হিসাবেও আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আইন শৃঙ্খলা রক্ষায় আপনার সরকারের প্রতি জনগণের আস্থা আছে বলে মনে করেন? আপনার কাছে আপনার সংসদীয় এলাকার লোকজন কি বলে? আমরা জানি প্রতিদিন আপনার সঙ্গে 100 থেকে 1000 জন মানুষ দেখা করতে আসে। সেটি আপনি ঢাকায় থাকেন, নারায়ণগঞ্জে যান, আপনার সঙ্গে দেখা করতে আসেন। আপনার এলাকার সংসদীয় লোকজন আপনাকে কি বলেন যে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে কিনা? আমি তো জাতীয় শামীম পর্যায়ের ভাই। নেতা না। আমার এলাকাটা ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আমি আমার এলাকাতে যেমন আল্লাহর রহমতে বলতে পারি যে গতকাল রাত্রেও আমার এসপি সাহেবের সাথে কথা হলো যে আমাদের এলাকার অবস্থা কি। আমাদের এলাকায় যে কটা ধর্ষণের মামলা এসছে, এবং তারেক ভাই, খালেদ ভাই, একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ারিফাই করতে চাই। আমি কিন্তু সবার আগেই বলেছি, এবং হয়তো এটা হতে যাচ্ছে। আমি কিন্তু পরিষ্কারভাবে বলেছি আমি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমি নিউজ 24 এ সেদিন একটা বক্তব্য দিয়েছিলাম, তখন আমাকে যিনি হোস্ট উনি বলেছেন, "আপনি একটা ল মেকারস হয়ে এই কথাটা বলছেন। এটা কি আপনি ল ব্রেক করছেন না?" আমি বলছি যে, "হ্যাঁ, করছি হয়তোবা। বাট আমি এটা বলতে চাই।" এই কথাটাও খালেদ ভাই আপনার মাধ্যমে বলতে চাই আমি। যে বিকজ যদি এই যে বিভিন্ন দেশে বিভিন্নভাবে সাজা হয়, যেমন মঙ্গোলিয়াতে সাজা হয়, যেমন ধরেন কথা, যে ধর্ষিতা সে কিন্তু নিজের সাজাটা প্রয়োগ করে। তো আমিও মনে করি বাংলাদেশে ফাঁসি হওয়া উচিত, এবং ফাঁসি অন্তপক্ষে 4-5টা ঘটনা সবার সামনে হওয়া উচিত, কিন্তু জেলখানার ভিতরেই হোক, ওই ধর্ষিতার সামনে হওয়া উচিত, এবং 1 ঘন্টা সময় দেওয়া উচিত যে ধর্ষক ধর্ষিত করেছে, যে ওকে 1 ঘন্টা সময় তোমাকে দিলাম, তুমি পারলে ওকে কনভিন্স করো, দেন তোমার সাজা রিডিউস করা হবে। তো এটা নিয়ে অনেকে বলছে যে এটা কেন বললা? আমি বললাম এই কারণে, একটা মেয়ে যখন ধর্ষিত হয় তার যে আত্মচিৎকার, ভাই, বাপ, দুনিয়ার এমন কোনো ডাকে না তাকে মুক্তি পাওয়ার জন্য। অন্তপক্ষে ও শুনুক ওই ডাকটা, ওই অমানুষের, ওই পশুর ওই ডাকটা শুনুক, যাতে সে তার এই ফাঁসির মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য করে। সো আমরা রাজনীতি করে এটা বলতে চাই। আমি কোনো অবস্থাতেই বলবো না যে উই আর দ্য পারফেক্ট। বাট আমরা যারা পলিটিক্সটা করে এসেছি, আজকে আপনি যে প্রশ্নটা করছেন, যখন এই প্রশ্নটা আমাকে করেন, আমরা যারা রিয়েল পলিটিক্সটা করে এসেছি, সবকিছু নিয়ে বোমা হামলায় ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, তখনও বলেছি শেখ হাসিনাকে বাঁচান। আমরা যখন এই আদর্শটাকে ধারণ করি, জি, আমাদের খুব কষ্ট হয় জি। যে সবটা কথাই আপনাকে আমি বলতে পারি না। কিন্তু কি- কিন্তু কি- কিন্তু শামীম ভাই, আপনি গতকাল আপনি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছেন, তিনি আপনাকে একরকম পরিস্থিতি জানিয়েছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি নারায়ণগঞ্জের যে এসপি, সাবেক এসপি ছিলেন, তার সঙ্গেও কিন্তু আপনার, মানে এক ধরনের, যেটি মিডিয়াতে আসছে, আপনি তাকে পছন্দ করেন নাই, উনি আপনার সম্পর্কে বা বিভিন্ন রকম কথা বলেছেন। তো সেটি কিরকম? এবং সেটি কি এরকম যে আপনার তাকে পছন্দ হয় নাই বলে তাকে চলে যেতে হয়েছে, নাকি তার আপনাকে পছন্দ হয় নাই বলে সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে? মানে এই সম্পর্কে যদি আপনি না, দুটো লাইন বেসিক্যালি দেখেন, একটু বলতেন, যেহেতু নারায়ণগঞ্জের এসপি সাহেবের কথা উঠলোই। বেসিক্যালি বিষয়টা সেরকম না। উনাকে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উইথড্র করা হয়েছে এটা আপনিও আমার চেয়ে ভালো জানেন একজন মিডিয়া পার্সন হিসেবে। আর একটা এসপি সাহেবের সাথে একটা সংসদ সদস্য হিসাবে আমি যখন তুরামগঞ্জে ভিপি ছিলাম তখন হলে ঠিক ছিল, এখন না। হ্যাঁ, তুরামগঞ্জে ভিপি থাকা অবস্থায় আমরা সামরিক বাহিনীর সাথে লড়াই করেছি। আমরা সামরিক প্রধানদেরকেও আটকে রেখেছিলাম। সো ওই লেভেলে আমাদের রুটটা মাটির তলে খুব শক্ত, এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই। আমরা একটা মায়ের ৩টা ভাই আমরা এমপি হয়েছি। বাবা ছিলেন এমপি, দাদা ছিলেন এমপি, ৩ জেনারেশন ধরে। হ্যাঁ, অভাব দেখেছি, অনটন দেখেছি, পয়সা দেখেছি, কষ্ট দেখেছি, দেশ ছাড়া হয়েছি। তো একটা জিনিস করতে চাই,
মানুষের জন্য কাজটা করতে চাই। বাট আপনি যে কথাটা বলছেন, আমি যদি আপনি আমাকে আমি ওপেনলি বলতে চাই, আপনি যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে, "শামীম ভাই, ভাই হিসাবে জিজ্ঞেস করছি, আপনি কি সন্তুষ্ট?" আমি বলব, "না, আমি সন্তুষ্ট না।" বিকজ আমি এই কারণে বলবো, এই দলটা বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলটার জনক হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশটাকে স্বাধীন করেছেন। এই দল থেকে নিয়ে একটা মহিলা তার বাবা, মা, ভাই সবকিছু হারিয়ে এই দলটাকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন ২১ বছরে। এই ২১ বছরে খালেদ ভাই আমার হাত দিয়ে আমার ৪৯টা ভাইকে দাফন করতে হয়েছে। এতগুলি রক্তের উপর দিয়ে আমাদের আসতে হয়েছে। এই ধরনের মানুষের চেহারা দেখার জন্য না। যারা আমাদের নামের উপরে ব্যবহার করে, দলের উপরে ব্যবহার করে তারা লুণ্ঠন করবে, আর তার দায়-দায়িত্ব আমরা নিব, নট এট অল। আমরা কথা বলবো এবং আমি আপনাকে একটা কথা জি। তো আপনার কাছে শ্যাম ভাই, এই পরিষ্কার লাইনটা আপনি একদম কন্টিনিউ করেন। আমি মাঝখানে একটু বলি, আপনার কাছে কেন মনে হয় যে একজন পুলিশ অফিসার, সত্যি কথা বলতে আপনি যে পুলিশ অফিসারের কথা বলছেন সেই পুলিশ অফিসার আর আমি একই ব্যাচে, মানে আমি জয়েন করেছিলাম, আমি বেরিয়ে এসেছি, উনি মানে আমরা মানে অত সিনিয়র পুলিশ অফিসারও না। একটি পুলিশ অফিসারের এরকম ক্ষমতা নাকি একজন এমপির এত ক্ষমতা? উনি অনেকবার বলেছেন যে কোন এমপি মানে ব্যাপারগুলি এরকম দাঁড়ায় কেন, মানে কার ক্ষমতা, মানে ক্ষমতার বলয়গুলি মানে